শুরু হচ্ছে ইংলিশ দক্ষতা যাচাই সিরিজের আজকের প্রথম ক্লাস পিন পয়েন্ট ইরোড থেকে আমরা বাছাইকৃত ক্লাস 1 আজকে আলোচনা করব। ঠিক আছে, তো চলুন আমরা পিন পয়েন্ট ইরোড থেকে প্রথম দুটি প্রশ্নে আলোচনা শুরু করি। এখানে দুইটি প্রশ্ন, প্রত্যেকটা পিন পয়েন্ট ইরোরের প্রশ্নই আমরা জানি যে এগুলো আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট অপশন, অর্থাৎ এই যে একটা প্রশ্ন দেওয়া থাকবে এখানে ভুল অপশন কোনটা সেটা যাচাই করতে হবে বা সেটা বের করতে হবে। সাগর বলছেন আজকে রাতের ক্লাসটা জয়েন করেছি, আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছেন এবং একই সাথে শেয়ার করে দিবেন, প্রচুর শেয়ার করে দিবেন। 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা প্রশ্ন এখানে দিয়েছি, এখন বলতে হবে এই দুইটি প্রশ্নের উত্তর কি। আমি জাস্ট দেখতে চাই যে আপনাদের দক্ষতার লেভেলটা কতটুকু এগিয়ে আছে। দুইটা প্রশ্ন আপনারা আগে একটু দেখেন কি হবে উত্তর বলেন। বলছে আই থিঙ্ক দে হ্যাভ অ্যাকসেপ্টেড হিজ অ্যানালাইজ অ্যাজ এ স্ট্যান্ডার্ড ওয়ান। 2 নাম্বার প্রশ্ন বলছে while they were away from vacations they allowed their friends use their TV। কোন অপশনটাতে ভুল আছে এই ধরনের প্রশ্নে সেটা বের করতে হয়। সো এখান থেকে আপনার দক্ষতা যাচাই হবে যে আসলে আপনি প্র্যাকটিক্যালি গ্রামারকে বা ইংরেজির বিষয়গুলোকে কতটুকু আয়ত্তে আনতে পেরেছেন। এইটা এক ধরনের অপশন, কিন্তু এই অপশনগুলো কঠিন অপশন, মানে বলা চলে যে পুরো সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করতে হবে। যেমন অ্যান্না রয় বলেছেন হচ্ছে 1 উত্তর বলেছেন সি নাম্বার। বাকিদের কি অবস্থা তাড়াতাড়ি বলেন কি হবে, দ্রুত বলতে হবে। এবং একটা অপশন কেন ভুল সেটা আপনাকে আবার আইডেন্টিফাই করে বিশ্লেষণটা আমরা বলে দিচ্ছি। আচ্ছা, তো চলুন 1 নম্বর প্রশ্নটা যেহেতু একজন উত্তর করেছেন আমরা বলতে পারি 1 নম্বর প্রশ্নটা বলছে আই থিঙ্ক, সো এই অপশনটাতে ভুল আছে কিনা। তাহলে এটা যখন আপনারা প্রত্যেকটা অপশনকে বিশ্লেষণ করা শিখবেন, একটা সময় দেখবেন যে এই বিশ্লেষণ করা সিরিজগুলোই আপনাকে হেল্প করবে, যে বিশ্লেষণের কারণে আপনি জিনিসগুলো বলতে পারছেন। যেমন আই থিঙ্ক, এটা আই এর পরে থিঙ্ক প্রেজেন্ট টেন্স ব্যবহার করা আছে, কোনো সমস্যা নাই। দে হ্যাভ, আমরা জানি যে থিঙ্ক ভার্বের পরে একটা নতুন কনজাংশন থাকে যেটা উজ্জ্ব থাকে, সেটা সাধারণত দ্যাট থাকে। আই থিঙ্ক দ্যাট, এখানে নর্মালি দ্যাটটা উজ্জ্ব আছে। দে হ্যাভ অ্যাকসেপ্টেড, তারা গ্রহণ করেছে। আমি মনে করি যে তারা গ্রহণ করেছে হিজ অ্যানালাইজ, এই যে অ্যানালাইজ শব্দটার উপরে আমাদের একটা ফোর্স দিতে হবে। অ্যানালাইজ শব্দটা এখানে আছে ভার্ব, কিন্তু এখানে সামনে আছে পসেসিভ হিজ। সো আমাদের চিরাচরিত একটা নিয়ম অনেকেরই মনে আছে, সেটা হলো যে কোনো পসেসিভের পরে আমাদেরকে ব্যবহার করতে হবে নাউন। এই যে দেখেন প্র্যাকটিক্যাল বা প্রয়োগের সিরিজ আপনি নিয়ম শিখেছিলেন, সেটা সেন্টেন্সে প্রয়োগ করলে কি হবে এইটাই কিন্তু এই দক্ষতা যাচাই সিরিজের মূল বিষয় হচ্ছে। তো হিজ পসেসিভের পরে আমাকে ব্যবহার করতে হবে নাউন, কিন্তু এখানে অ্যানালাইজ আছে ভার্ব। সো এটাকে অ্যানালাইজ না করে করতে হবে অ্যানালাইসিস। অ্যানালাইসিস ক্লিয়ার। তাহলে এই যে দক্ষতা যাচাই সিরিজে আমরা অ্যানালাইজ থেকে কি করলাম, অ্যানালাইসিস। তাহলে যে কোনো পসেসিভের পরে আমরা যখন কোনো শূন্যস্থান বা কোনো পিন পয়েন্টের অপশন পাবো, তখন আমরা এখানে যাচাই করার চেষ্টা করব যে পসেসিভের পরে আসলে নাউন আছে কি নাই। ক্লিয়ার। সো উত্তরটা হচ্ছে 1 জন্য ওই সি নাম্বারটাই ছিল ভুল অপশন। আর এরপরে বলছে অ্যাজ এ স্ট্যান্ডার্ড ওয়ান, এগুলো সব ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। এটা হলো অ্যাডজেটিভ আর এটা হলো নাউন। এইখানে এই সেন্টেন্সটাতে ওয়ান হলো নাউন, এই সেন্টেন্সটাতে ওয়ান হচ্ছে নাউন, কারণ ওয়ান হচ্ছে এই সেন্টেন্সের এই ফ্রেজের লাস্ট অংশে আছে। ওকে, এরপর আসেন দক্ষতা যাচাই সিরিজের কোশ্চেন নাম্বার 2। আপনারা নিজে কাউন্ট করবেন যে আজকে যেই কটা প্রশ্ন দিব এগুলোর মধ্যে আপনার কয়টা প্রশ্ন হচ্ছে, যে কে কত পাচ্ছেন দক্ষতা যাচাই সিরিজে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন বলছে while they were away from vacations they allowed their friends use their TV। সো বলেন 2 নম্বর কি হবে উত্তর। আপনাদের আনসারের উপর বেস করে আমি কিন্তু বিশ্লেষণ করব, যে কোনো একজন প্রথমত অন্তত উত্তর করতে হবে। while they were away from vacations, দেখেন while শব্দটা যখনই আন্ডারলাইন করেছে তাহলে ইংরেজিতে while সম্পর্কে একটা নিয়ম আপনার মাথায় থাকতে হবে। তার মানে এই প্রশ্নে while নিয়ে কোনো এক জায়গায় ভুল থাকতে পারে। আচ্ছা, while they were away from vacations মানে তারা যখন ভ্যাকেশনস থেকে বেশ দূরে ছিল, ভ্যাকেশনের জন্য তারা দূরে ছিল। দে অ্যালাউড, এই অ্যালাউ মানে অনুমতি দেওয়া, দেয়ার ফ্রেন্ডস তাদের বন্ধুকে, ইউজ দেয়ার টিভি তাদের টিভি ব্যবহারের জন্য। এখন কোথায় ভুল হতে পারে ভাই, কোথায় হতে পারে বলেন, কারো কি ধারণা আছে? এই প্রশ্নের ভুলটা হচ্ছে, আচ্ছা সাদ্দাম বলছেন যে ওয়াইলের এই অংশটা কন্টিনিউয়াস হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখিত উত্তর নিতে পারলাম না, কারণ এখানে পাস্ট টেন্স আছে, এটাও পাস্ট টেন্স হতে পারে। ওয়াইলের সাথে সব সময় বা চিরজীবন কন্টিনিউয়াস হবে এমনটা কখনোই আমি কোনো ক্লাসে
বলি নাই? আচ্ছা, তাহলে এখানে রুলসটা হচ্ছে এই যে অ্যালাউ, ALLOW, অ্যালাউ। এই যে অ্যালাউ শব্দের মতো যতগুলো কিছু শব্দ আছে যাদের পরে ইনফিনিটিভ বসে, যেমন অ্যালাউ, আস্ক, ফেইল, লিখতে পারেন ডিয়ার স্টুডেন্টস, লেখেন লিখতে পারেন এগুলো। অ্যালাউ, আস্ক, ফেইল, ফরগেট, ডিমান্ড, অ্যালাউ, আস্ক, ফেইল, ফরগেট, ডিমান্ড, প্রিটেন্ড। এই যে কয়েকটা শব্দ লিখলাম, এই শব্দগুলোর পরে নতুন কোনো ভার্ব আসলে সেটাকে আমরা ইনফিনিটিভ স্টাইলে ব্যবহার করব। তার মানে হলো এই অ্যালাউ ভার্বের পরে একটা অবজেক্ট ফ্রেন্ডস থাক আর না থাক, এইখানে আমরা ইউজ শব্দটাকে একা ব্যবহার করতে পারছি না, এখানটাতেই হচ্ছে ভুল। এই ইউজকে লিখতে হবে হলো টু ইউজ। বোঝা গেছে? তার মানে এই 2 নম্বরের দক্ষতা যাচাই কে সাকসেস বলে দেন। এরপর কোশ্চেন নাম্বার 3 এবং 4 আসেন। চলছে দক্ষতা যাচাই সিরিজের ক্লাস 1 নম্বর। আচ্ছা দেখেন 3 এবং 4, 3 নাম্বার এবং 4 নাম্বার কি হবে? 3 নাম্বার এবং 4 নাম্বার। 3 নম্বরে বলছে এ ডক্টর মে বি এবল টু ডায়াগনোসিস এ প্রবলেম পারফেক্ট, বাট হি মে নট বি এবল টু ফাইন্ড এ ড্রাগ টু হুইচ দ্য পেশেন্টস উইল রেসপন্ড। লম্বা একটা সেন্টেন্স, দেখি এখানে আপনাদের দক্ষতাটা কি আছে। সাদ্দাম লিখেছেন শব্দগুলো, হ্যাঁ সবাই শব্দগুলো লিখবেন। যারা কমেন্টে শব্দগুলো লিখছেন তাদের জন্য যে কি উপকার, কারণ এগুলো আপনার ব্রেনের মধ্যে প্রবেশ করে থাকবে এবং সেগুলো আপনার সারা জীবন কাজে লাগবে, সারা জীবন। সাদ্দাম বলছেন। এরপর অন্যরা বলছেন হচ্ছে 3-এর উত্তর হবে সি। আসলে দেখি 3-এর উত্তর সি হয় কিনা, এরপর আসি। 3 নম্বরে বলতে চেয়েছেন যে এই যে টু হুইচ ব্যবহার করা আছে, টু হুইচ হবে না, এইটাই তো বলতে চাচ্ছেন, কিন্তু কেন হবে না? অ্যান্না রয় আবার বলছেন পারফেক্ট হবে না, পারফেক্টলি হবে। হ্যাঁ সুন্দর। কেন পারফেক্টলি হবে? আমরা কি একটু ক্লাসটা শেয়ার করেছি? ডিয়ার স্টুডেন্টস, ক্লাসটা একটু শেয়ার করে দিব। আচ্ছা বলছে এ ডক্টর মে বি এবল, একজন ডক্টর মে বি এবল সমর্থ হতে পারে, টু ডায়াগনোস, এই যে নির্ণয় করতে। সো এইটা এবলের পর ইনফিনিটিভ হতে পারে, কোনো সমস্যা নাই। এই ডায়াগনোস শব্দটা ইনফিনিটিভ বা যেটাকে আমরা ফাইনাইট বা নন ফাইনাইট যেটাই বলি, এই ভার্বটার পরে আমরা মেইন ভার্ব হিসাবে ইউজ করলে অ্যাডভার্ব ব্যবহার করব। তারপরে টু ডায়াগনোস মানে নির্ণয় করতে এ প্রবলেম, একটি সমস্যা, পারফেক্ট নাকি পারফেক্টলি, একটা সমস্যা নির্ণয় করতে নিখুঁত নাকি নিখুঁতভাবে। সো এইটা উত্তরটা হবে নিখুঁতভাবে, এই জন্য পারফেক্টের পজিশনে হবে হচ্ছে পারফেক্টলি, নিখুঁতভাবে। তো বলছে এ ডক্টর মে বি এবল টু ডায়াগনোস, একজন ডক্টর সমর্থ হতে পারে ডায়াগনোস করতে এই প্রবলেম, একটি সমস্যা, পারফেক্টলি মানে নিখুঁতভাবে। বাট হি মে নট, কিন্তু হি মে নট এবল টু ফাইন্ড এ ড্রাগ, মানে সে ওষুধ খুঁজে পেতে পারে না, টু হুইচ, যেটি দ্য পেশেন্টস উইল রেসপন্স, মানে পেশেন্টসের জন্য যেটা প্রতি উত্তর করবে। সো এই প্রশ্নটার মিনিং হলো যদি একজন ডক্টর মানে পারফেক্টলি সমস্যাটা খুঁজতে না পারে তাহলে সে পারফেক্টলি ওষুধ দিতে পারে না। এই কারণেই কিন্তু এত পরিমাণে সব জায়গায় শুধু কি হয়, হ্যাঁ শুধু সব জায়গাতে শুধু ট্রিটমেন্টের আগেই ডায়াগনোসিসের জন্য শুধু টেস্ট করা হয়। পারফেক্টলি এইখানটাতে ভুল ছিল। কোশ্চেন নাম্বার 4, দ্য লিটল বয়েস মাদার বট হিম এ 5 স্পিডস রেসিং বাইসাইকেল ফর হিজ বার্থডে। আচ্ছা বলছে যে তার জন্মদিনের জন্য একটা রেসিং বাইসাইকেল 5 স্পিডের কিনে দিয়েছিল তার মা ছোট্ট বালকটিকে। ফাইন, বলেন এখানে কি হবে? চলছে দক্ষতা যাচাই সিরিজের আজকের প্রথম ক্লাস। 1 নম্বর ক্লাসে আমরা পিন পয়েন্ট ইরোড থেকে 10টি প্রশ্ন দিয়েছি। দক্ষতা যাচাই সিরিজ। দ্য লিটল বয়েজ মাদার, ছোট্ট বালকের মা, বট, এই বাই থেকে এই শব্দটা আসে, বাই শব্দের পাস্ট টেন্স হচ্ছে বট, বাই থেকে আসে বট, বাই অথবা বট হিম এ 5 স্পিডস। কি হবে উত্তর? একজন বলছেন 3-এর বি হবে, হিম হবে বলছেন। আচ্ছা হিম বলার কারণ কি হতে পারে? 4-এর বলছেন হচ্ছে সি বলছেন আন্না রয়। আচ্ছা দেখেন এখানে উত্তরটা কি হবে?
এই যে আমরা এখানে কেন হিম ব্যবহার করতে পারি, এখানে কোনো সমস্যা নাই। কেন? কারণ হচ্ছে বয় শব্দটা এমন একটা বয়স, এটাকে আপনি ইট দ্বারা রিপ্লেস করতে পারবেন না। ইট হয় হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে, চাইল্ড যদি চাইল্ড হতো অথবা চিলড্রেন হতো তাহলে আমরা ইট বাদে ইউজ করতাম। কিন্তু আমাদের রুলসটা হচ্ছে এইখানে ভুল নাই, ভুলটা হচ্ছে আর্টিকেল এ প্লাস অন্যান্য অ্যাডজেটিভ যখন মাঝখানে একাধিক থাকবে প্লাস নাউন থাকবে, এরূপ অবস্থায় আমরা মাঝখানে যদি একাধিক অ্যাডজেটিভ পাই তাহলে মাঝখানের এই একাধিক অ্যাডজেটিভকে আমরা অবশ্যই হাইফেন দ্বারা যুক্ত করতে পারি, কিন্তু ওই অ্যাডজেটিভের সাথে আমরা এস যোগ করতে পারি না। মূলত এখানকার হাইফেনেটিভ অ্যাডজেটিভের ইউজ এ 5 স্পিডস রেসিং বাইসাইকেল, এই বাইসাইকেলটা হচ্ছে এই সিরিজের নাউন, হাইফেনেটেড সিরিজের নাউন, আর আর্টিকেল হচ্ছে এ। এর মাঝখানে যতগুলো অ্যাডজেটিভ আছে 5 স্পিডস রেসিং কোনোটার সাথে এস যুক্ত করা যাবে না, কারণ এগুলো হচ্ছে অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব। মনে রাখতে হবে এস যুক্ত হওয়ার ক্ষমতা শুধুমাত্র একটা ফ্রেজের মধ্যে নাউনের হতে পারে, কিন্তু অ্যাডজেটিভ বা অ্যাডভার্বের কখনো প্লুরাল ব্যবহার করা যাবে না। দ্যাটস ওয়াই এখানে আমরা এই স্পিডস কথাটা না ব্যবহার করে শুধু স্পিড ব্যবহার করলে ঠিক ছিল। সো 4-এর ভুলটা হচ্ছে এই পজিশনে। ক্লিয়ার? সাদ্দাম হোসাইন, আন্না রয়, ওকে। আমরা ক্লাসটা শেয়ার করেছি তো, আর একটু শেয়ার করে দেবেন। নেক্সট কোশ্চেন নাম্বার 5 চলছে দক্ষতা যাচাই সিরিজের কোশ্চেন 5। কোশ্চেন 5 বলছে নিউজ অফ চার্লস লিন্ডবার্গস নিউজ অফ চার্লস লিন্ডবার্গস ফেমাস transatlantic flight in 1972 spread rapidly despite of the lack of an international communication system। আচ্ছা, বাক্যটা একটু বিশ্লেষণ করেন, বের করার চেষ্টা করেন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সাধারণত ব্যাংকের বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে এবং ব্যাংকের পরীক্ষায় এই প্রশ্নগুলোর গুরুত্ব অনেক বেশি। নিউজ অফ চার্লস লিন্ডবার্গস ফেমাস transatlantic flight in 1972 spread rapidly despite of the lack of an international communication system। 5 নাম্বারটা কি করব, आंसर বলতে হবে। 5 কোশ্চেন নাম্বার 5 নিউজ অফ চার্লস লিন্ডবার্গস ফেমাস ট্রান্সআটলান্টিক ফ্লাইট ইন 1972, এই সেন্টেন্সটাতে ভুল কোথায়? এক্স্যাক্টলি উত্তর পেয়ে গেছেন একজন, সেটি হচ্ছে এই যে ডেসপাইটের ইউজেস। ডেসপাইটের ইউজেস মনে রাখতে হবে, সত্ত্বেও বোঝাতে ডেসপাইটের সাথে অফ বসে না, তাহলে বসে কোথায় ভাই? ইন স্পাইটের সাথে, ইন স্পাইট এর সাথে অফ বসে, কিন্তু ডেসপাইটের সাথে কখনো অফ ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না, মনে থাকবে। এই কারণে অপশন সি হচ্ছে ভুল। আচ্ছা, তাহলে এখন পুরো বাক্যের বাংলাটা কি দেখি। বাংলাটা হচ্ছে নিউজ অফ চার্লস লিন্ডবার্গস, চার্লস লিন্ডবার্গসের সংবাদ। কিসের সংবাদ? ফেমাস ট্রান্সআটলান্টিক, মানে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার যে বিখ্যাত সংবাদটা ইন 1972 1972 সালে স্প্রেড ছড়িয়ে পড়েছিল র্যাপিডলি দ্রুতভাবে, ডেসপাইট সত্ত্বেও, দ্য ল্যাক অফ অভাবে, কিসের অভাবে? অ্যান ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সিস্টেম, আন্তর্জাতিক কমিউনিকেশন সিস্টেম অভাব বা সংকট থাকা সত্ত্বেও তার এই যে সংবাদটি বা নিউজটি দ্রুত ছড়িয়ে পড়েছিল। ক্লিয়ার? সো এই বাক্যে ভুল হচ্ছে ডেসপাইটের ওখানে, ওখানে আসলে অফ ব্যবহার করা যাবে না। নেক্সট 6 নম্বর প্রশ্ন, 6 এবং 7, 6 এবং 7। আচ্ছা, যারা ক্লাসে আছে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেব। দেখেন, আপনাদের হাই ভোল্টেজ সিরিজের কোশ্চেনগুলোর চেয়েও কিন্তু এই প্রশ্নগুলো এক ধাপ বেশি উন্নতর, কারণ এখানে আপনার ব্রেইনটাকে আরও বেশি শার্প করার কিন্তু সুযোগ রয়েছে। সো বলছে নেইদার হ্যাভ আই সেড অ্যান্ড nor I will ever say that I am serious of power। 7 number, the influence of the nation's literature, art and science have captured widespread attention। বলেন এই দুইটা কি হবে? 6 এবং 7। যারা ক্লাসে আছি আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই। দেখেন, কোশ্চেনগুলো কি আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে?
কঠিন মনে হচ্ছে কিনা? যদি বেশি কঠিন মনে হয় তাহলে আমরা এই সিরিজে যাব না, আবার সহজ সিরিজে ঘুরে যাব। কিন্তু এই সিরিজটা আপনাদেরকে আমি জাস্ট যাচাই করছিলাম যে আসলে আপনারা কি ধরনের প্রবলেমে আছেন। বলছে নেইদার হ্যাভ আই সেইড অ্যান্ড নর আই উইল এভার সে দ্যাট আই অ্যাম সিরিয়াস অফ পাওয়ার। দেখেন তো এই প্রশ্নটা 6 নম্বর প্রশ্নটা কি সমস্যা। নেইদারের সাথে প্রথমে আসছে হ্যাভ, কেন? কারণ আমাদের মনে রাখতে হবে নেইদার শব্দটা হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব, আর নেগেটিভ অ্যাডভার্বগুলো যদি বাক্যের শুরুতে আসে তাহলে ওই বাক্যের শুরুতে আসলে ওই বাক্যে সাবজেক্টের আগে ব্যবহার করতে হয় অক্সিলারি ভার্ব। তাহলে নেইদার হ্যাভ আই সেইড অ্যান্ড নর আই উইল এভার সে দ্যাট আই অ্যাম সিরিয়াস অফ পাওয়ার। মনে রাখতে হবে যখনই নেইদার ডট ডট নর ইউজ করা হবে, সো নেইদারের সাথে যে ব্যবহার করতে হবে নরের সাথেও সেই ব্যবহার করতে হবে। নেইদার NEITHER আর নেইদার এর সাথেই আছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে আমাকে নরের পাশেও সেম স্টাইল ব্যবহার করতে হবে। তো 6 এইখানে আই উইল ব্যবহার না করে ব্যবহার করতে হবে নর উইল আই, নর উইল আই, নর উইল আই। নেইদার হ্যাভ আই সেইড অ্যান্ড নর উইল আই এভার সে দ্যাট আই এম সিরিয়াস অফ পাওয়ার। সো আরেকটা ভুল এখানে আছে, অনেকে যদি মনে করেন যে এখানে সিরিয়াসের সাথে অফ হবে না, সিরিয়াসের সাথে অ্যাবাউট হবে, এটাও ব্যবহার করতে পারেন। মূলত এই সেন্টেন্সে আমরা দুইটা ভুল কভার করতে পারি। তবে 6 নম্বরের জন্য যেটা হবে সেটা হলো আমরা প্রথমত এইটাকে কারেকশন করতে পারি, আবার চাইলে এটাকেও কারেকশন করতে পারি, দুইটাই উত্তর হতে পারে। এখন পরীক্ষক আসলে এক্স্যাক্টলি কোনটাকে কারেকশন হিসাবে নেবে পরীক্ষকই ভালো জানে। তবে আমি মনে করি যে নেইদারের পরে যে স্টাইল হয় নরের পরেও সেই স্টাইল হবে, এই জন্য উইলের আগে আই মানে আই এর আগে উইল ব্যবহার করাটাই উত্তম। 7 নাম্বার, দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য নেশনস লিটারেচার আর্ট অ্যান্ড সায়েন্স হ্যাভ ক্যাপচার্ড ওয়াইড স্প্রাইড অ্যাটেনশন। এটার আনসার কি হবে? অ্যান্না বলছেন হচ্ছে 6 এর উত্তর হচ্ছে আপনি বলছেন ডি নাম্বার। এক্স্যাক্টলি ডি নাম্বারে ভুল আছে। কেন ভুল আছে? কারণ এই সেন্টেন্সের আসল সাবজেক্টটা হচ্ছে অফ প্রিপোজিশনের আগে। আমরা জানি যে একটি সেন্টেন্সের সাবজেক্ট থাকে যে কোনো প্রিপোজিশনের আগে। তা ইনফ্লুয়েন্স অফ দ্য নেশনস লিটারেচার আর্ট অ্যান্ড সায়েন্স। সো এখানে পড়তে 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 দেখেন এদিকে আস্তে 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 দেখা যাচ্ছে যে এইখানে আছে হলো প্রিপোজিশন, আর প্রিপোজিশনের আগে যেটা এইটাই হচ্ছে আসলে একটা নাউন এবং এইটাই আসল সাবজেক্ট। সো ইনফ্লুয়েন্স আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই আমরা এখানে আনকাউন্টেবলের সাথে হ্যাভ ব্যবহার করতে পারি না, এখানে হবে হ্যাজ। সো ইনকারেক্ট অপশন হিসাবে এটাই ছিল ভুল অপশন। ওকে, এরপর 8 নম্বর প্রশ্ন বলি। 8, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট অপশন। কোন অপশনটা ইনকারেক্ট? কোশ্চেন 8, although we are concerned with the problem of energy sources, we must not fail recognizing the need for environmental protection. এই প্রশ্নটা কি হবে? 8 নম্বর প্রশ্ন, although we are concerned, যদিও আমরা কনসার্ন বা সচেতন, with the problem সমস্যার সাথে, of energy sources মানে কি শক্তির উৎস সম্পর্কে, we must not fail আমরা অবশ্যই ফেল করব না, recognize মানে কি রিকগনাইজ করতে, দ্য নিড রিকগনাইজ মানে আসলে কি স্বীকার করতে, দ্য নিড ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন মানে হচ্ছে পরিবেশগত প্রোটেকশন বা রক্ষার জন্য যা প্রয়োজন সেটা আমরা অবশ্যই অস্বীকার করতে ব্যর্থ হব না। আচ্ছা, এখন এখানে কি হবে আনসার? সাদ্দাম বলছেন হচ্ছে 8 এর উত্তর সি নাম্বার। ওয়াও, দারুণ দারুণ কনসেপ্ট। তার মানে আপনাদের ব্রেইন বেশ ক্লিয়ার আছে। তাহলে আপনাদের দক্ষতা যাচাই কিন্তু মনে হচ্ছে অ্যাক্টিভিটি ভালো আছে, দক্ষতা যাচাইয়ের ক্লাস মনে হচ্ছে আপনাদের দক্ষতা বেশ পরিপক্ক। কেন রিকগনাইজিং হবে না? এই যে আমরা একটু আগে একটা শব্দ পড়েছিলাম ফেইল, মনে পড়ে? আমরা বেশ কিছু শব্দ লিখেছিলাম, অ্যালাউ, এগ্রি, ফেইল, ফরগেট। এই শব্দগুলো এইগুলোর পরে ব্যবহার করতে হবে ইনফিনিটিভ, এই জন্য এখানে রিকগনাইজিং না হয়ে ব্যবহার করতে হবে রিকগনাইজ। এখানে ব্যবহার করতে হবে রিকগনাইজ। ক্লিয়ার? সো 8 এর উত্তরটা হচ্ছে সি নাম্বার। 8 এর উত্তর সি। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট 9 এবং 10 আজকের এই দক্ষতা যাচাই সিরিজের শেষ দুটি প্রশ্ন। আজকে এই দুটি প্রশ্ন দিয়ে শেষ করব। যান, দক্ষতা যাচাই ক্লাসের শেষ দুটি প্রশ্ন।
9 এবং 10। 9 নম্বর বলছে টোনস অফ বোল্ডার্স ওয়ার লিভড স্ক্যাটার্ড বাই glaciers all over what was to become the New England landscapes. The progress made in space travel for the early 1960s is remarkable. Okay. Tons of boulders were left scattered by glaciers all over what was to become the New England landscapes. 9 এবং 10। 9 নম্বর এবং 10 নম্বরে যেটি বলা হয়েছে টোনস অফ বোল্ডার্স ওয়ার লিভড স্ক্যাটার্ড বাই গ্লাসিয়ার্স। আচ্ছা এগুলো কি, বাংলা কি, এগুলো সব কেন কঠিন, ভুল কি? আচ্ছা এই যে অ্যান্না রয় অলরেডি পেয়ে গেছেন, গুড, দারুণ। এইখানে দেখেন এই যে লিভড, এইটা আসলে কোনো ইংরেজিতে ওয়ার্ডই নাই, LEAVED, লিভড আসলে ভুল, এখানে কি হবে, লেফট হবে, LEFT, লেফট। কেন আমরা জানি হচ্ছে এই যে লিভ শব্দের পাস্ট পার্টিসিপল LEAVE, এই লিভের পাস্ট ফর্ম হচ্ছে LEFT, লেফট। আরেকটা পাস্ট পার্টিসিপল হচ্ছে LEFT, লেফট। হ্যাঁ, সো আনসারটা হচ্ছে লেফট। ওই লিভডে ভুল আছে, ওটা হবে লেফট, আর কিছু না দেখলেও হবে। বাংলাটা কি, টোনস অফ বোল্ডার্স, বোল্ডার্স মানে পাথর, হাজার হাজার পাথর বা লক্ষ লক্ষ পাথর, ওয়ার লিফট ফেলে রাখা হয়েছিল, স্কার্টার্ড, স্কার্টার মানে বিক্ষিপ্তভাবে, বাই গ্লাসিয়ার্স, গ্লাসিয়ার্স দ্বারা আর কি, অল ওভার পুরো জায়গাতে, হোয়াট ওয়াজ টু বিকাম যা হতে পারতো, হোয়াট ওয়াজ টু বিকাম যা হয়েছিল, মানে ওয়াজ টু যা হতে হয়েছিল, নিউ ইংল্যান্ড ল্যান্ডস্কেপস মানে নতুন ইংল্যান্ডের একটা অংশ হতে পারত। দ্য প্রোগ্রেস মেড ইন স্পেস ট্রাভেল ফর দ্য আর্লি 19s ইজ রিমার্কেবল, এটা কি হবে? দ্য প্রোগ্রেস মেড ইন স্পেস ট্রাভেল ফর, ওকে, এই প্রশ্নটা আনসার কি হবে? ইন স্পেস ট্রাভেল ফর আর্লি 90s ইজ রিমার্কেবল। 10 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, বলেন কি হবে 10 নম্বর প্রশ্ন? আজকের আলোচনার শেষ প্রশ্ন হচ্ছে কোশ্চেন 10, আজকের আলোচনার শেষ প্রশ্ন, বলতে হবে 10 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? দশ নম্বরে ভুল কোথায়? 10 দক্ষতা যাচাই সিরিজের আজকের প্রথম ক্লাসের শেষ প্রশ্ন। দ্য প্রোগ্রেস অগ্রগতি মেড ইন স্পেস ট্রাভেল মানে হচ্ছে মহাকাশে ভ্রমণের যে অগ্রযাত্রা সেটা তৈরি হয়েছিল। দ্য আর্লিস্ট 1916 ইজ রিমার্কেবল, এটা উল্লেখযোগ্য, সেটা আর্লি খুব রিসেন্টলি 1960-এর দশকে থেকে। তার মানে এই সেন্টেন্সটাতে আমরা এই ইন ব্যবহার করব, এখানে ভুল নাই, ভুল হচ্ছে ফরে। কেন? কোনো একটা নির্দিষ্ট সময় থেকে, এবং সময়টা নির্দিষ্ট করা আছে এই যে 1960-এর দশক, এই কারণে এখানে আনসার করতে হবে হচ্ছে ওই ফরের জায়গাতে আমরা নিব হলো সিন্স, ফরের জায়গায় নিব সিন্স, ফরের রিপ্লেসে আমরা কি নিব বলেন? সিন্স নেব। দ্য প্রোগ্রেস মেড ইন স্পেস ট্রাভেল ফর দ্য আর্লি 1916s ইজ রিমার্কেবল, এখানে হবে হলো সিন্স, এখানে হবে সিন্স। দ্য প্রোগ্রেস মেড ইন স্পেস ট্রাভেল, ওইখানে হবে সিন্স, কারণ ওই যে আর্লি 1916 1960-এর দশক থেকে, এই কারণে এখানে হবে সিন্স। 10-এর উত্তরটা আসলে এই ফরে ভুল ছিল। সো এই ছিল হচ্ছে আপনাদের সাথে আমাদের আজকের এই দক্ষতা যাচাইয়ের মোট 10টি প্রশ্ন। কার কয়টা হয়েছে আমি জানি না। এই দক্ষতা যাচাইয়ের সিরিজটা আপনারা বলেন চলমান রাখবো কিনা, তাহলে বুঝতে পারবো যে আপনাদের আসলে এর প্রতি ইন্টারেস্ট কেমন। তো দক্ষতা যাচাইয়ের সিরিজের কোশ্চেনগুলো নিয়মিত পেতে চাইলে আমাদের সাথে এক্সপার্ট ইংলিশের সাথে লাইভে থাকেন, এবং প্রয়োজনে এক্সপার্ট ইংলিশ বই আপনারা পড়তে পারেন, সেখান থেকে আমরা এই তথ্যগুলো ইনক্লুড করে থাকি। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করব। কারো কোনো বিশেষ প্রশ্ন বা পরামর্শ থাকলে বলতে পারেন।